একজন সাধারণ মানুষের শান্ত জীবন হঠাৎ করেই বদলে যায় একটা গাড়ি কেনার পর। কারণ এই গাড়ির সাথেই জড়িয়ে ছিল তার এমন এক অতীত যেটা সে বহু বছর ধরে লুকিয়ে রেখেছিল। কিন্তু কি ছিল সেই অতীত, আর কেনই বা তার পিছু নিয়েছিল একদল ভয়ঙ্কর মানুষ? হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর চলে এসেছি বহু প্রতীক্ষিত বিশাল অভিনীত সিনেমা মাগুদম নিয়ে। যদিও সিনেমাটি দর্শকদের কাছ থেকে খুব একটা ভালো সাড়া পায়নি, তারপরও গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতে অন্ধকার এক কালো রাত দেখানো হয়। কিছু লোক সেই রাতে রাস্তার মধ্যে পড়ে থাকা বক্সের ভেতরে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে খুঁজে পায়। ছেলেটা তাদের থেকে বাঁচার জন্য সেখানে লুকিয়েছিল, কিন্তু লোকগুলো সেখানে থাকা বাচ্চাগুলোকে তুলে নিয়ে যায়। এরপর আমাদের বিশাখাপত্তনম দেখানো হয়। সেই বাচ্চা ছেলেটা একটা ট্রাক থেকে সেখানে নামে। এর কিছুদিন পরে দেখা যায় ছেলেটা একটা মোটর চুরি করে পালাচ্ছে। তাকে ধরার জন্য অনেক গুন্ডা দৌড়াচ্ছে। ছেলেটা তার সামনে আর একটা ছেলেকে বসে থাকতে দেখে তার কাছে সাহায্য চায়। তখন ছেলেটা তাকে লুকাতে বলে আর সেই মোটর বস্তা দিয়ে ঢেকে রাখে। একটু পরে সেই গুন্ডারা সেখানে বসে থাকা ছেলেটার কাছে জানতে চায় কাউকে এদিকে যেতে দেখেছে কিনা, কিন্তু ছেলেটা কিছু না বলে সামনের দিকে ইশারা করে। লোকগুলো সেদিকে চলে যায়। তারা চলে যাওয়ার পর মোটর চুরি করা সেই ছেলেটা বেরিয়ে আসে। এবার মোটর চুরি করা ছেলেটা বলে এই মোটর বিক্রি করলে তারা 8 রুবি পাবে। তখন যে ছেলেটা তাকে বাঁচিয়েছিল সে তাকে একটা লোকের কাছে নিয়ে যায়। তার মোটরের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে খুলে বিক্রি করে। এতে তাদের মোট 18 রুপি দেওয়া হয়। এটা পেয়ে তারা অনেক খুশি হয়। একটু পরে তারা দুজন একটা সমুদ্র পারে গিয়ে বসে। যে ছেলেটা চালাক ছিল সে বলে, তুমি কি দেখছো? সে বলে, জাহাজ। তখন অন্য ছেলেটা মজা করে বলে, কেন, তুমি কি জাহাজে করে বিদেশ যাবে? তখন সে জানায় সে একদিন এই জাহাজের মালিক হবে। ছেলেটার কথা শুনে চালাক ছেলেটা হেসে বলে, তাহলে আমার চালাকি আর তোমার বুদ্ধি একসাথে করে আমরা একদিন এখানে রাজ করব। এরপর কেটে যায় অনেক বছর। সিন চলে আসে 2025 সালের চেন্নাই শহরে। দেখা যায় আমাদের সিনেমার হিরো বিশালকে। সিনেমাতে তার নাম কিরো বারকাম, তবে সহজ করে বলবো কিরোবা। তো কিরোবা সিএমএস নামের হসপিটালে এসেছে। সেখানে গিয়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে বলে, ম্যাম, আমার ডক্টর আত্মারামের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ছিল। মেয়েটা বলে, কোন কোম্পানি? কিরোবা উত্তর দেয়, ফস্টার ফার্মা কোম্পানি। মেয়েটা তাকে অপেক্ষা করতে বলে। কিরোবা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিল। সামনে থাকা কিছু রোগীর গার্ডিয়ান বলা বলি করছিল। আজ 3 দিন যাবৎ ছেলেটার জ্বর এসেছে, কিন্তু এরা রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট আর স্ক্যান করাতেও দিয়েছে, যার খরচ প্রায় 8,000 টাকা। তবে এসব তো আসলে ডাক্তারদের পকেট ভারী করার জন্য। এটা স্ক্যান না, স্ক্যাম আর কি। আসলে বর্তমানে দেশের বেশিরভাগ হসপিটালে এই পরীক্ষা করার নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে, অথচ বাইরের দেশে অনেক বেশি দরকার না হলে কোনো পরীক্ষাই করায় না, এত বেশি ওষুধও দেয় না। কিন্তু আমাদের দেশে কিছু হলেই ওষুধ সেল করার জন্য দুনিয়ার ওষুধ দিয়ে দেয়, যা অসুখ ভালো করার বদলে আরো বাড়িয়েও দেয়। যাই হোক, কাহিনীতে ফেরা যাক। সেই অ্যাসিস্ট্যান্টকে ডক্টর কল দিয়ে সেলসম্যানকে ভেতরে পাঠিয়ে দিতে বলে। তখন মেয়েটা কিরোবাকে ডাক্তারের চেম্বারে যেতে বলে। কিরোবা ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ভেতরে গেলে ডাক্তার বলে, তোমার নাম কি? কিরোবা তার নাম বললে ডাক্তার খাতায় নোট করে আর হিসাব নিকাশ করে বলে, তুমি বিবাহিত, তোমার বউ অনেক স্ট্রেট ফরওয়ার্ড, তোমার একটা মেয়ে আর একটা ছেলে আছে, তোমার স্বপ্ন একটা অডি কার কেনা। কিরোবা এবার অবাক হয়ে বলে, একদম ঠিক স্যার, কিন্তু আপনি সব কিভাবে জানলেন? তখন ডাক্তার জানায় সে একজন নিউমারোলজিস্ট। এটা বলে সে তার হাতের আংটি দেখায়। কথাবার্তায় বোঝা যায় সে আসলে একজন হাতুড়ে ডাক্তার। তখনই কিরোবার ফোনে তার শ্বশুর কল করে। কিরোবা কল রিসিভ করে জানালা খুলে বাইরের ট্রাফিকের আওয়াজ শুনিয়ে কল কেটে দেয়। এবার ডাক্তার কিরোবার কাছে ঔষধের লিস্ট চায়। কিরোবা লিস্ট দিলে ডাক্তার বলে, এসব লাগবে না, আমি যে লিস্ট বলছি সেগুলো দিয়ে যাও। কিন্তু কিরোবা জানায় সে যেসব মেডিসিন অর্ডার করতে চাইছে সেগুলো গর্ভবতী মহিলাদের জন্য খুবই বিপজ্জনক। আবার কিছু মেডিসিন সরকার ব্যান করে দিয়েছে, কারণ এগুলো দিয়ে অনেকে নেশা করে। তবে ডাক্তার বলে, তোমাকে জ্ঞান দিতে বলিনি, তুমি ওষুধ সেল করবে আর কমিশন নেবে, তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি চলে যেতে পারো। এরপর কিরোবা চলে যায় আর অন্য সেলসম্যান আসে। কিরোবা অন্য হসপিটালে গেলে ডাক্তার পরের দিন আসতে বলে। কিরোবা মন খারাপ করে চলে যায়। আসলে দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নেই, এটাই সত্য। কিরোবা বাড়ি ফিরে ঘরের মধ্যে কাউকে দেখতে না পেয়ে চুপি চুপি খাবার টেবিলে বসে। তখনই তার ছেলে বলে, বাবা, মা তোমার জন্য ইডলি বানিয়েছে আর খাবার খেয়ে ঘুমাতে বলেছে। কিরোবা হাত মুখ ধুয়ে খাবার মুখে দিতেই যাবে, পেছন থেকে চুপি চুপি তার দুষ্টু মেয়ে ডাক দেয়। এতে কিরোবা চমকে ওঠে। মেয়েটার নাম মীরা। সে বাবাকে বলে, তুমি নানার কল কেটে দিয়েছ? কিরোবা বলে, হ্যাঁ। মীরা বলে, আমি জানি নানা তোমাকে অনেক টর্চার করে, কিন্তু তুমি যে কল রিসিভ করনি সেই কারণে মা অনেক রেগে আছে। জানি না আজকে তোমাকে কি বাঁচাবে। এটা বলে সে ঘরে চলে যায়। এদিকে কিরোবা মনে মনে বলে, উপরওয়ালা আজকের মতো বাঁচিয়ে দাও। কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে সে ভয়ে ভয়ে বেচারা স্ত্রীর কাছে গিয়ে তাকে ডাক দেয়। সাথে সাথেই ঘরের মধ্যে বোম ফেটে ওঠে। যমুনা বলে, আমার বাবা তোমাকে 10 বার কল করেছে, আর তুমি ট্রেনের আওয়াজ, বাইরের ট্রাফিকের আওয়াজ শুনিয়ে দিয়েছ। এমন অভিনয় করছো যেন তুমি মহা ব্যস্ত মানুষ। কিছুদিনের জন্য বাবা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তখনই ভুলের মাসুল তোমাকে হারে হারে টের পাইয়ে দেব। তুমি জানো না আমার বাবাকে? তখন মীরা বলে ওঠে, তুমি জানো আমার বাবাকে?
ছেলে আবি বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিরোবা একটু ভাব মেরে নেয়। যমুনা রেগে তাকালে কিরোবা কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি জীবনে একবারই তোমার বাবাকে মিথ্যে বলেছিলাম, আর সেটার জন্য এখন ভুগতে হচ্ছে আমাকে। কিরোবা পুরোনো দিনের কথা বলতে শুরু করে। কিরোবা তার ছোটবেলায় বন্ধুকে নিয়ে যমুনার বাড়িতে গিয়েছিল বিয়ের কথাবার্তা বলতে। যমুনার বাবা ছিল একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার। সে কাশ্মীরে চাকরি করতে দেখে সেই অভ্যাস বাদ দিতে পারেনি, তাই পোর্টেবল হিটার চালু করে ঠান্ডার কাপড় পরে বসে আছে। এদিকে যমুনা তাদেরকে খাবার না দিয়ে নিজেই সমানে খেয়ে যাচ্ছে। এসব দেখে কিরোবার বন্ধু বলে, তুই এই মেয়েকে বিয়ে করলে প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। যাই হোক, যমুনার বাবা বলে, আমার মেয়ে বলেছিল তোমার কেউ নেই, তাহলে এই ছেলেটাকে, সে তোমার ছোটবেলার বন্ধু? কিরোবা তার হবু শ্বশুর মশাইকে বলে, এই পৃথিবীতে আমার পরিবার বলতে এই বন্ধু ছাড়া আর কেউ নেই। হবু শ্বশুর মশাই বলে, আমার মেয়ে আমাকে সবকিছুই বলেছে। তোমাদের প্রেমের সম্পর্ক প্রায় 3 বছর ধরে, তোমার তো প্রায় 1,75,000 টাকা স্যালারি। কিরোবা বলে, স্যার এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, আপনি যে অ্যামাউন্টটা বলেছেন সেখানে থেকে একটা শূন্য বাদ দিতে হবে। একথা শুনে হবু শ্বশুর মশাইয়ের চোখ তো ছানা বড়া হয়ে যায়, কারণ একটা শূন্য বাদ দিলে তো 17,500 টাকা বেতন হয়। হবু শ্বশুর মশাইয়ের কোনো ইচ্ছেই পূরণ হচ্ছে না। তবে এক পর্যায়ে হবু শ্বশুর মশাই একটা দাবি করে বসে, তার অনেক দিনের স্বপ্ন নিজের মেয়ে জামাইয়ের একটা নিজস্ব গাড়ি থাকবে। এই কথায় কিরোবা কিছু বলতে গেলে তার বন্ধু তাকে চুপ করিয়ে দেয়, কারণ এই কথায় রাজি না হলে হয়তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। সিন প্রেজেন্টে চলে আসলে যমুনা বলে, আমাদের বিয়ে হয়েছে, 2 ছেলে মেয়ে হয়ে গেছে, তুমি এতদিনেও একটা গাড়ি কিনতে পারলে না। বাবা কাল আসবে, তুমি যেভাবে পারো গাড়ি ম্যানেজ করো। পরদিন সকালবেলা কিরোবার শ্বশুর তাকে ফোন করে জানায় যে সে এসে পড়েছে আর তাকে গাড়ি নিয়ে রিসিভ করতে বলে। কিরোবা ঠিক আছে বলে কল কেটে দেয়। বেচারা পড়ে যায় মহাবিপদে। নুন আনতে পান্তা ফুরোয়, এখন গাড়ি কোথায় পাবে? তখনই সে দেখতে পায় এক মহিলা এক গাড়ি চালককে বকাবকি করছে, কারণ সে তার ঘরের সামনে গাড়ি পার্ক করেছে। কিরোবা সেটা দেখে লোকটাকে ডেকে বলে, স্যার আপনি আমার ঘরের সামনে গাড়ি পার্ক করুন। লোকটা খুশি হয়ে গাড়ি পার্ক করে আর তার অনেক প্রশংসা করে চলে যায়। কিরোবা হাফ ছেড়ে বাঁচে। ঘরের ভেতরে যেতেই যমুনা বলে, আমার বাবাকে নিতে যাবে না? কিরোবা বলে, যাবো। এই বলে সে গোসল করার কথা বলে ওয়াশরুমে যায় আর বের হয় না। এদিকে বাধ্য হয়েই শ্বশুর মশাই অটো নিয়ে মেয়ের বাড়িতে চলে আসে। ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গাড়ি দেখতে পেয়ে সে মহা খুশি। যমুনা বাবাকে দেখে তার হাত থেকে ব্যাগ নেয়। যমুনার বাবা এবার লক্ষ্য করে আগের যে গাড়ি দেখেছিল সেটা এই গাড়ি না। এটা শুনে নাতি আবি বলে, আগের গাড়ি বাম্পারে দাগ লেগেছিল, তাই গাড়ি চেঞ্জ করে ফেলেছে। এরপর সবাই ভেতরে যায়। যমুনা বাবাকে কফি খেতে দেয়। সে কফি খেতে খেতে বাইরে গিয়ে গাড়ির উপর বসেছিল। এমন অবস্থায় গাড়ির মালিক সেখানে চলে আসে। লোকটা ইশারায় বোঝায় এটা তার গাড়ি, শ্বশুর মশাই বোঝায় এটা তার জামাইয়ের গাড়ি। লোকটা এবার রেগে দেখায় সে নেশা করেছে নাকি। এবার তো শ্বশুর খেপে যায়, কারণ সে এক্স মিলিটারি। এদিকে কিরোবা বাইরে এসে দেখে বাইরে লঙ্কা কাণ্ড লেগে গেছে। এখন কি করবে বুঝতে না পেরে ফোনে কথা বলার ভান করে বোঝায় অফিস থেকে গাড়ি নিতে লোক পাঠিয়েছে। কিরোবা কোনো মতে তার শ্বশুরকে বুজুং বাজুং বুঝিয়ে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। পরদিন সকালে কিরোবা আবিকে নিয়ে স্কুলে যাচ্ছিল। একটা মোড়ে হঠাৎ একটা গাড়ি চলে আসলে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তবে বাইকের চাকাতে কাদা লেগে থাকায় গাড়িতে কিছুটা কাদা লেগে যায়। গাড়ির মালিক গাড়ি থেকে নেমে কিরোবার উপর রাগ দেখাতে থাকলে আবি বলে, আঙ্কেল এটা স্কুল জোন আর আপনি রং সাইডে গাড়ি চালাচ্ছেন, আর উল্টো আমার উপর রাগ দেখাচ্ছেন। কিরোবা এবার ছেলেকে চুপ থাকতে বলে ঝামেলা মেটাতে নিজের টাই দিয়ে গাড়ির ময়লাযুক্ত স্থান পরিষ্কার করে দেয়। এটা দেখে আবির খারাপ লাগে, কারণ ঠিক সেই সময় তার এক ক্লাসমেট সেদিক দিয়ে যাচ্ছিল। এদিকে গাড়ির মালিক কিরোবাকে নরম পেয়ে বলে, বিএমডব্লিউ গাড়ির চাকার দাম কত জানিস? আবি বলতে থাকে, এবার হয়েছে, বাদ দাও, আশেপাশের সবাই দেখছে। লোকটা এবার আরো গালি দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিরোবা আবিকে স্কুলে নামিয়ে দিলে আবি বলে, বাবা যেভাবেই হোক আমাদের জন্য একটা গাড়ি কিনে ফেলো। কিরোবা আবিকে স্কুলের ভেতরে যেতে বলে। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কিরোবা তার বন্ধুর দোকানে চলে যায়। দোকানের মধ্যে কর্মচারী ভুলবশত একজন ব্যক্তির গায়ে চা ফেলে দিয়েছে। কর্মচারী যদিও এজন্য বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে, তবে লোকটা খুব খারাপ ভাষায় গালিগালাজ করে ছেলেটাকে একটা চর মারে। এই সময় কিরোবার বন্ধু অজয় তার কাছে এসে 1 মিনিট অপেক্ষা করতে বলে কর্মচারীকে নিয়ে চা বানাতে চলে যায়। কিরোবা কিছু একটা ভেবে ভয় পাচ্ছে, তাই সে দ্রুত কাস্টমারকে এখান থেকে চলে যেতে বলে। তবে কাস্টমার তার কথা কানে নেয় না। কিছুক্ষণের মধ্যেই অজয় চা বানিয়ে নিয়ে এসে কাস্টমারের গায়ে ছুঁড়ে মারে। এবার রেগে কাস্টমার তার গায়ে হাত তুলতে গেলে পাল্টা অজয় তাকে চর মারে। কিরোবা বলে, আমি তো আপনাকে বারবার চলে যেতে বললাম, আপনি তো গেলেন না, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। দুই বন্ধুর জীবনেই বেহাল দশা, তাই মন মাইন্ড ফ্রেশ করতে দুজনে একটু বিয়ার খেতে চায়। বাসায় ফিরে আসার পর আবারও সেই গাড়ি নিয়ে কথা তোলা হয়। কিরোবা এই গাড়ির ব্যাপার নিয়ে শ্বশুর মশাইয়ের কাছে মিথ্যা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, তাই এক পর্যায়ে এসে সিদ্ধান্ত নেয় সে এবার যে কোনো মূল্যে গাড়ি কিনেই ছাড়বে। তাই সে যমুনাকে বলে, কাল আমরা গাড়ি কিনতে যাব। এটা শুনে তো সবাই মহা খুশি। পরদিন সকালে পুরো পরিবার নিয়ে তারা একটা কার শোরুমে যায়। সেখানে তাদেরকে জুস খেতে দেয়। যমুনা একবারই খেয়ে বলে, আরেকবার দিতে বলো। কিরোবা এবার ধমক দিয়ে বলে, সারাদিন খালি খাই খাই করো। একটু পরে সেলসম্যান গাড়ি দেখায়, কিন্তু সে কিছু বলার আগেই আবি গাড়ির A to Z বলে দেয়। সেলসম্যান তো অবাক। কিরোবা এবার গাড়ির প্রাইস জানতে চাইলে
সেলসম্যান জানায় যদি একেবারে পে করেন তাহলে 24,50,000 টাকা। দাম শুনে কিরোবা ভয় পেয়ে যায়। এরপর বলে কম দামের মধ্যে কি আছে। তখন সে একটা ম্যানুয়াল গাড়ি দেখায়। এটা অবশ্য কিরোবা টেস্ট ড্রাইভ দেয়। সবকিছু দেখা শেষ করে ইএমআই দিয়ে গাড়ি কিনতে চায়। ম্যানেজার ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে সে এর আগেও ইএমআই তে একটা ওয়াশিং মেশিন কিনেছিল, কিন্তু সেটার ইএমআই লেট করে দেওয়ার কারণে তাকে নতুন করে আর কোনো লোন দেওয়া হবে না। ম্যানেজার কিরোবাকে বলে ইএমআই আপনার স্যালারি থেকে বেশি আসবে, তাই হবে না। কি আর করার, মন খারাপ করে তারা চলে যায় অন্য একটা গাড়ির শোরুমে। সেখানেও তারা টেস্ট ড্রাইভ দেয়। তাদের গাড়ি অনেক পছন্দ হয়ে যায়, কিন্তু এবারও ম্যানেজার ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখে আপনি স্যালারি পান 32,000 রুপি, আর 7 বছরের কিস্তিতে নিলেও আপনার 32,000 রুপি পার মান্থ ইএমআই তে যাবে। আপনি চলবেন কিভাবে? কিরোবা জানায় সে এক্সট্রা ইনসেন্টিভ পায়, কিন্তু এতে ম্যানেজারও তাকে রিজেক্ট করে দেয়। এরপর তারা অন্য একটা শোরুমে গেলে আগেই ব্রাঞ্চ ম্যানেজার তাদেরকে অপমান করতে শুরু করে, কারণ ইতিমধ্যে তারা কিছু শোরুম থেকে রিজেক্টেড হয়েছে। সেই খবর সব শোরুমে ইমেল করে দেওয়া হয়েছে। তাই ম্যানেজার কিরোবাকে অপমান করতে থাকে। মীরা এবার গিয়ে সেখানকার জুস মুখে নেয়, নিয়ে ফেলে দিয়ে বলে আপনাদের জুস বাজে, আপনাদের গাড়িও বাজে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার সময় তাদের অনেক মন খারাপ ছিল। কিরোবা তার ছেলেকে একটা খেলনা গাড়ি কিনে দেয়। এই ব্যাপারটা নিয়ে পরদিন তার বন্ধুর কাছেও অনেক আক্ষেপের কথা বলে। এরপর সে একটা পুরনো গাড়ি বিক্রি করার গ্যারেজে চলে যায়। সেখান থেকে সে একটা BMW কিনে নেয়, যার দাম ছিল 6 লাখ রুপি। এতে তাদের পরিবারের সকলেই অনেক খুশি হয়। কিরোবা এবার তার শ্বশুর মশাইয়ের অনেক দিনের ইচ্ছা পূরণ করে গাড়ি করে তাকে বাড়ি যাওয়ার জন্য বাস স্টেশনে নামিয়ে দেয়। সিন চলে যায় বিশাখাপত্তনমে। এখানে আমরা দুজন লোককে দেখি, তারা লিঙ্গা নামের একজন গ্যাংস্টারের লোক। তখনই তারা একজনকে কল করে একটা মিটিং এর ব্যাপারে জানায়। এরপর দেখা যায় সেই দুইজন লোক সহ লিঙ্গা তার গাড়ি বহর নিয়ে একটা আস্তানায় যায়। সেখানে 3 জন লোকাল গুন্ডাকে লিঙ্গা প্রথমে মাটন বিরিয়ানি খেতে দেয়। এরপর তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় যে তার এরিয়াতে বিজনেস করতে হলে 2 নম্বর পার্টস আমদানি বন্ধ করতে হবে, তা না হলে লিঙ্গা তাদের শেষ করে দেবে। এটা বলে লিঙ্গা সেখান থেকে চলে যায়। এবার সেই 3 জন লোকাল গুন্ডা প্রতিজ্ঞা করে তারা লিঙ্গাকে দুনিয়া থেকে যেভাবেই হোক সরিয়ে দেবে। এদিকে কিরোবা তার ছেলে মেয়েকে রেডি করাচ্ছিল। একটু পরে যমুনা কিরোবাকে ডেকে বলে আমার জামার জিপারটা লাগিয়ে দাও। কিরোবা তাই করে। এরপর কিরোবা ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়। তারা একটা দামি হোটেলে ওঠে, সেখানে সবাই অনেক এনজয় করে ঘোরাফেরা করে। এরপর ফিরে আসার পথে একটা ট্রাকের সাথে ধাক্কা খেতে খেতে অনেক কষ্টে তারা বেঁচে যায়। তখনই একটা লোক তাদের গাড়ির নম্বরটা দেখে ফেলে। সাথে সাথে বৈদিনী নামের একজন মহিলাকে এসে সম্পূর্ণ বিষয়টি ফোন করে খুলে বলে। বৈদিনী চিরা নামের একজন লোককে ফোন করে এই গাড়ির ব্যাপারে জানায়। আসলে চিরা সেই গাড়ি দিয়ে কোনো একটা অঘটন ঘটিয়েছিল যা বৈদিনী দেখে ফেলেছিল। এখন সে জানায় তার নম্বর করা গাড়ি তার একজন লোক রাস্তায় দেখেছে। চিরা তখন তার সহকারীকে ডাকতে এবং বলে আমার যে BMW তোমাকে নষ্ট করে দিতে বলেছিলাম সেটা কি করেছো? লোকটা জানায় কিছুদিন আগেই তো আপনি বলেছিলেন টাকার দরকার, তাই ওই গাড়িটা 5 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। এটা শুনে চিরা রেগে বলে যদি এই গাড়ি পুলিশের হাতে চলে যায় তাহলে আমরা ফেসে যাব, তাড়াতাড়ি আমাদের লোক পাঠিয়ে গাড়িটা পুড়িয়ে দেয়। তখন লোকটা জয়া নামের এক গুন্ডাকে কল করে। সে ফোন রিসিভ করলে চিরা বলে আমাদের BMW 2425 গাড়িটা কেউ ব্যবহার করছে, তাকে দুনিয়া থেকেও সরিয়ে দেয়। জয়া ঠিক আছে বলে কল কেটে দেয় এবং তার চেলাপেলাদের কল দিয়ে সেই গাড়িটা কোথায় আছে খবর দিতে বলে। এদিকে কিরোবা একটা জায়গায় গাড়ি থামায়, কারণ বাচ্চারা বায়না করে আইসক্রিম খাবে। তখন সে আইসক্রিম কিনতে দোকানে যায়। এদিকে জয়া BMW গাড়ি দেখতে পায় এবং চিরাকে কল দিয়ে বলে ভাই এটা তো একটা ফ্যামিলি ম্যান, এখন কি করব? চিরা তাদের ছবি পাঠাতে বলে। ফটোতে কিরোবাকে দেখে চিরার চক্ষু চরক গাছ হয়ে যায়, যেন খুব পরিচিত কাউকে এতদিন পর সে দেখতে পেয়েছে। চিরা ভিডিও কল করে তাকে দেখে শিওর হয়ে নেয়। চিরা তার গ্যাং এর অন্যজনকে কিরোবার ফটো পাঠায়। লোকটাও কিরোবাকে দেখে ঠিক ততটাই অবাক হয়ে যায়। সে ভয় পেয়ে চিরা গিয়ে বলে তার থেকে দূরে থাকতে। ও যেভাবে আছে তাকে সেরকম থাকতে দাও, কারণ সাপের লেজে পাড়া দিলে বিপদ তো তাদেরই হবে। কিন্তু চিরা কোনো কথা শোনে না, কল কেটে দেয়। এরপর চিরা তার লোকদেরকে কিরোবাকে ফলো করতে বলে। কিরোবা এসবের কিছু জানতে পারে না। সে তার পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ করছিল। ছোট মেয়ে মীরা বাবার কাছে আবদার করে আরেকদিন যদি আমরা এখানে থেকে যেতাম তাহলে ভালো হতো না বাবা? বাবা বলে আমি তো অনেক কাজ ফেলে রেখে এসেছি, আমার তো ফিরে গিয়ে অনেক কাজ করতে হবে। যমুনা তখন কিরোবাকে বলে বিয়ের পর থেকে তুমি আমার এবং আমার বাবার অনেক অত্যাচার সহ্য করেছো। তুমি আসলে খুব ভালো একজন স্বামী, আর সাথে খুব ভালো বাবাও। আমি এভাবেই তোমার সাথে সুখে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কিরোবা বলে যেমনটা তোমার ইচ্ছে। হঠাৎ করেই একটা গুলি এসে লাগে যমুনার মাথায়। যমুনা সাথে সাথেই মারা যায়। কিরোবা আর তার বাচ্চা তো হতভম্ব হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আরো একটা গুলি এসে কিরোবার মেয়ে মীরার মাথায় লাগে। মীরাও সাথে সাথে সেখানেই শেষ হয়ে যায়। এরপর চারদিক থেকে একের পর এক গুলি করতে থাকে গুন্ডারা। কিরোবা তার ছেলে আবির মাথা নিচের দিকে চেপে ধরে। একের পর এক গুলি এসে গাড়িটিকে ঝাঁচড়া করে দেয়। গাড়ির চারপাশে অনেকগুলো লোকজন দাঁড়িয়ে গুলি করছিল। এরপর তারা গুলি ছোড়া বন্ধ করে চেক করতে যায় যে সবাই মরেছে কিনা। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যমুনা আর মীরা থাকলেও কিরোবা ও আবি সেখানে নেই। তারা জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করেছে। এরকম পরিস্থিতিতে দুজনেই একেবারে ভেঙে পড়েছিল। আবির পা চলছিল না। সে বারবার তার বাবাকে
কিরোবাকে বলতে থাকে সে আর হাঁটতে পারছে না, কিন্তু জীবন বাঁচানোর জন্য তাদেরকে দৌড়াতেই হবে। লোকগুলো তাদের পেছনে দৌড়াতে থাকে আর গুলি ছুটতে থাকে। কিরোবা এবং আবি একটা গাছের পেছনে লুকায়, কিন্তু এখানে বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব ছিল না, তাই কিরোবা আবিকে জুতা উল্টো পরিয়ে দিয়ে দৌড়াতে থাকে। গুন্ডাগুলো জুতোর ছাপ দেখে ভাবে তারা উল্টো দিকে গিয়েছে, তাই তারাও উল্টো দিকে দৌড়াতে থাকে। তখন কিরোবা পেছন দিকে এসে সেই লোকগুলোর উপর হামলা করে। তারা কিরোবাকে দেখে গুলি ছুটতে নেয়, কিন্তু ততক্ষণে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। তারা সবাই মিলে কিরোবাকে মারতে এগিয়ে আসে, কিন্তু কিরোবা একে একে সবাইকে মেরে ফেলে। কিরোবা জানতে চায় তারা কেন তাদের মারতে এসেছে। শেষে তাদের মধ্যে যে লিডার ছিল সে কিরোবাকে বলে ওঠে, যে গাড়িটা তুমি কিনেছিলে সেটা চেরার গাড়ি ছিল। ওই ট্রাকটা চেরাকে মারার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সেই গাড়িতে ছিল তুমি। এরপর চেরা জানতে পেরে যায় যে তুমি কোথায় আছো। কিরোবা এতগুলো বছর ধরে যে পরিচয় লুকিয়ে রেখেছিল একটা গাড়ির জন্য, সেই পরিচয়টা আবারও সামনে চলে এসেছে। আর তার মূল্য দিতে হয়েছে যমুনা আর তার প্রাণ প্রিয় মীরার। সব শুনে কিরোবা রেগে গিয়ে লোকটাকে মেরে ফেলে। কিরোবার ছেলে আবি জিজ্ঞেস করে, এরা কারা বাবা, কেন আমাদেরকে মারতে এসেছে? কিরোবা বলে, এতগুলো বছর ধরে আমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম, সবকিছু পেছনে ফেলে নিজের পরিবার নিয়ে খুশি ছিলাম, কিন্তু যার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম সে আবারও আমার সামনে এসে পড়েছে। আবি জিজ্ঞেস করে, সে কে? কিরোবা চিৎকার করে বলে ওঠে, লিঙ্গা। অন্যদিকে লিঙ্গার একজন কাছের লোক এসে তাকে জানায় যে চেরা এত বছর ধরে আপনার সাথে কাজ করে এখন আপনারই পিঠ পিছে ষড়যন্ত্র করছে। লিঙ্গা জিজ্ঞেস করে চেরা কি করেছে। সে জানায় যে চেরা তার ছেলে কিরোবার উপর অ্যাটাক করেছে। পরের দিন কিরোবা এবং তার পরিবারের বাকি সবাই মিলে যমুনা এবং মীরার শেষকৃত্য করছিল। মেয়ে আর প্রাণপ্রিয় নাতনিকে হারিয়ে যমুনার বাবা হাউমাউ করে কান্না করে। কিরোবা তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছিল। তখন লিঙ্গা সেখানে চলে আসে। লিঙ্গা সেখানে গিয়ে কিরোবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিরোবা লিঙ্গার উপর রেগে যায়। সে তার পরিবারকে মারার দোষ সব লিঙ্গের উপর চাপিয়ে দেয়। কিরোবার শ্বশুর লিঙ্গাকে দেখে কিছুটা অবাক হয়। সে কিরোবার জিজ্ঞেস করে, সে তো বলতো সে অনাথ, তাহলে তার বাবা কোথা থেকে এলো? কিরোবা বলে, এই লোকটাকে কখনোই সে বাবা মনে করেনি। বাবা থাকার পরও অনাথের মতো জীবনযাপন করেছে সে। আর এরপর যখন সে নিজের পরিবার বানিয়েছিল তখন এটা তার সহ্য হয়নি। সে তার কাছের মানুষগুলোকে মেরে ফেলেছে। লিঙ্গা কিরোবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিরোবা লিঙ্গার কলার ধরে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ফিরে যাওয়ার সময় লিঙ্গা তার পুরনো দিনগুলোর কথা ভাবছিল। লিঙ্গা এবং তার বন্ধু জনা ছিল মুভির শুরুতে দেখানো সেই বাচ্চা ছেলে দুটো যারা মটর চুরি করে বিক্রি করেছিল। এখন তারা বড় হওয়ার পরে এই শহরের নিজেদের রাজত্ব বানানোর চেষ্টা করছে, কিন্তু তখন শহরের সবচেয়ে বেশি ক্ষমতা ছিল মাইলির কাছে। ভগবানের ভাইয়ের সাথে জনার ঝামেলা হয়। লিঙ্গা ভগবানের ভাইকে মারে, আর এই বিচার করার জন্য ভগবান জনা এবং লিঙ্গাকে ডেকে নিয়ে আসে। কিন্তু লিঙ্গার কথা শুনে ভগবান তাকে নিজের কাজে রেখে দেওয়ার জন্য অফার করে। লিঙ্গা এবং জনা ভগবানের সাথে থেকেই নিজেদের কাজ শুরু করে দেয়। তারা বিভিন্ন পুরনো জিনিস নিয়ে এসে সেগুলো ভেঙে আলাদা আলাদা পার্টস হিসেবে বিক্রি করত। এরপর সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে ওঠে। শহরে তাদের দাপট বাড়তে থাকে। একসময় লিঙ্গা এক সমুদ্রের পাড়ের মাছে বাজারে যায়। সেখানে গিয়ে তার দেখা হয় অন্নপূর্ণা নামের এক মাছ বিক্রেতার সাথে। অন্নপূর্ণাকে দেখেই লিঙ্গার পছন্দ হয়ে যায়, কিন্তু অন্নপূর্ণা তাকে দেখে খুব একটা পাত্তা দেয় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন অন্নপূর্ণা দেখতে পায় লিঙ্গা একটা লোককে মারছে। এটা দেখে অন্নপূর্ণা অনেক রেগে যায় আর লিঙ্গাকে অনেক বকাঝকা করে। লিঙ্গা চলে যাওয়ার পর সেখানে থাকা একটা বাচ্চা ছেলে অন্নপূর্ণাকে বলে লিঙ্গা অনেক ভালো মানুষ, সে তাকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে। তার স্কুলের সব খরচও লিঙ্গাই বহন করে। লিঙ্গার সাথে থাকা একটা লোক অন্নপূর্ণাকে বলে লিঙ্গা খারাপ মানুষ নয়। সে অনেক সময় মারামারি করে ঠিকই, কিন্তু কখনো কারোর সাথে অন্যায় কিছু করেনি। সে অনেক মানুষকে সাহায্য করেছে। এটা শুনে অন্নপূর্ণার খারাপ লাগে। সে লিঙ্গার সাথে খারাপ ব্যবহার করার জন্য তার কাছে মাফ চায়। লিঙ্গা তখন অন্নপূর্ণাকে তার ভালোবাসার কথা জানায় আর তাকে বিয়ের প্রস্তাব দেয়। অন্নপূর্ণা তাতে রাজি হয়ে যায়। এরপর অন্নপূর্ণা এবং লিঙ্গার বিয়ে হয়। তারা অনেক সুন্দরভাবে নিজেদের জীবন কাটাচ্ছিল। তাদের একটা ছেলে সন্তান হয়, সেই হলো কিরোবা। তারা নিজেদের জীবন নিয়ে অনেক সুখী ছিল, কিন্তু তখনই তাদের জীবনের বিপদের ঘন্টা বাজতে শুরু করে। ভগবানের কাছে একটা নতুন প্রজেক্ট আসে। সেটা ভাইজ্যাকের একটা চোরা কারবার ছিল। ভগবান লিঙ্গাকে এই কাজ করার জন্য ভাইজ্যাক যেতে বলে। লিঙ্গা প্রথমে রাজি হয়ে যায়, কিন্তু এটা শুনে অন্নপূর্ণা অনেকটা রেগে যায়। সে লিঙ্গাকে বলে, তোমার সবকিছু শুরু এখান থেকেই হয়েছে, আর এখানেই আমরা সবাই একসাথে ভালো আছি, তাই আমি তোমাকে দূরে কোথাও যেতে দেব না। অন্নপূর্ণার কথা শুনে লিঙ্গা ভগবানের কাছে গিয়ে বলে সে যেতে পারবে না, কিন্তু ভগবানের এই কথা মোটেই পছন্দ হয় না। সে রাতের বেলা জনা এবং লিঙ্গা যখন কাজ করছিল তখন পুলিশের কাছে তাদের ইনফরমেশন পাঠিয়ে দেয়। পুলিশ লিঙ্গা এবং জনাকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে মাছের বাজারে মহিলারা কাজ করছিল। তখন হঠাৎ করে মাছের বাজারের একটা জায়গা ভেঙে কয়েকজন মহিলা নিচে পড়ে যায়। ওদেরকে ওঠানোর জন্য কয়েকজন লোক নিচে নেমে যায়। সেখানে নেমে তারা দেখতে পায় মাছের বাজারের ভেতরে একটা বড় সুড়ঙ্গ রয়েছে। এটা দেখে সবাই অনেকটা
চমকে যায়। তখনই ভগবানের কয়েকটা লোক গাড়ি আর এক্সক্লেভেটর নিয়ে এসে মার্কেটের সামনে হাজির হয়ে যায়। তারা মার্কেটটা ভেঙে দিতে চায়, কিন্তু মার্কেটের সব দোকানদার আর লিঙ্গার লোকেরা তাদের সবার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে ভগবানের লোকেরা সব অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা নিজেদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। তখন লিঙ্গার সবচেয়ে কাছের লোক পান্থাম তাদের বাড়িতে যায়। সে অন্নপূর্ণাকে সবকিছু খুলে বলে ভগবানের লোক লিঙ্গাকে অ্যারেস্ট করিয়েছে আর সেই সাথে মার্কেটটাও দখল করতে এসেছে। তারা যে কোনো সময় তাদের বাড়িতে হামলা করতে পারে। সে অন্নপূর্ণা আর কিরোবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সব শোনার পর অন্নপূর্ণা সেখান থেকে যেতে রাজি হয় না। সে আগে মার্কেট বাঁচাতে চায়। সে একটা টেপ রেকর্ডার দিয়ে অনেক কিছু রেকর্ড করে লোকটাকে লিঙ্গার কাছে যেতে বলে। পান্থাম রাজি হচ্ছিল না, কিন্তু অন্নপূর্ণার জোরাজুরিতে সে বাধ্য হয়ে সেই স্থান থেকে চলে যায়। সে লিঙ্গাকে চালানোর ব্যবস্থা করে আর সেই সাথে সাথে তার কাছে অন্নপূর্ণার পাঠানো সেই টেপটাও দিয়ে দেওয়া হয়। লিঙ্গা টেপ অন করে শুনে অন্নপূর্ণা তাকে মার্কেট বাঁচাতে বলছে। লিঙ্গা তাড়াতাড়ি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে মার্কেটের দিকে যেতে চায়। অন্যদিকে অন্নপূর্ণার বাড়িতে ভগবানের পাঠানো লোকজন চলে এসেছে। সে অন্নপূর্ণাকে মারতে যায়। অন্নপূর্ণাও তাদের হাত থেকে বাঁচার জন্য লড়াই করতে থাকে। সেও লোকটাকে মারতে থাকে, কিন্তু অন্নপূর্ণা তার সাথে পেরে উঠছিল না। কিরোবা তার মাকে মারতে দেখে দৌড়ে মার্কেটে যায় সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সেখানে তো তারাই নিজেদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। মার্কেট যেন ততক্ষণে শ্মশানে পরিণত হয়ে গেছে। তখন লিঙ্গাও সেখানে পৌঁছে যায়। সে ভগবানের লোকদের মেরে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর লিঙ্গা বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে ওই লোকটা অন্নপূর্ণাকে ছুরি দিয়ে আঘাত করেছে। অন্নপূর্ণা লিঙ্গাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অন্নপূর্ণা লিঙ্গাকে বলে সে কি পুরো রেকর্ডটা শুনেছিল কিনা। লিঙ্গা আবারও টেপটা অন করতে শুনতে পায় অন্নপূর্ণা তাকে মার্কেটের কথার আগে বলেছিল যাতে সে আগে বাড়িতে না আসে। অন্নপূর্ণা জানতো লিঙ্গা জানতে পারলে আগে তাদেরকে বাঁচাতে বাড়িতে আসবে, কিন্তু অন্নপূর্ণা চাইছিল সে যেন তাদের মার্কেট আর সেখানকার মানুষদের আগে বাঁচায়। এটা শুনে লিঙ্গা তার নিজের ভুলের জন্য কাঁদতে থাকে। অন্নপূর্ণা মারা যায়। অন্নপূর্ণার মৃত্যুর জন্য কিরোবা তার বাবাকে দোষ দেয়। কিরোবা তার বাবাকে বলে তোমার কাছে মায়ের চেয়ে মার্কেট বাঁচানোটা বেশি জরুরি ছিল, তুমি কেন আসলে না, আমি তোমাকে ঘৃণা করি। কিরোবা এবং লিঙ্গা দুজনেই কাঁদতে থাকে। সেই রাতেই ভগবান এবং তার ভাই ভাইজ্যাকের ডিল আনা সেই লোককে দড়ি দিয়ে বেঁধে মার্কেটের সামনে এনে ঝুলিয়ে রাখে। আর সেই দড়ির এক মাথা বাঁধা হয় অন্নপূর্ণার লাশের গাড়ির সাথে। অন্নপূর্ণার লাশের গাড়ি এগিয়ে নেওয়ার সাথে সাথে তাদের সবার গলায় ফাঁস পড়ে তারা মারা যায়। এরপর লিঙ্গা কিরোবাকে তার থেকে দূরে পাঠিয়ে দিতে চায়। জনা লিঙ্গাকে বলে এরকম কেন করছো, কিরোবাকে কেন দূরে পাঠাচ্ছ তুমি। লিঙ্গা বলে অন্নপূর্ণা রেখে যাওয়া এই ভয়েস নোটের সাথেই সে তার জীবন কাটিয়ে দিবে। কিরোবা ভাবছে মার্কেট বাঁচানোর সিদ্ধান্ত আমার ছিল, এটা ভেবে ও আমাকে সারা জীবন ঘৃণা করেই কাটিয়ে দিতে পারবে। কিন্তু যদিও জানতে পারে এটা ওর মায়ের ইচ্ছা ছিল, তাহলে সারা জীবন ওর কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আর এখানে থাকলে ও আমার থেকে বড় হবে, এসব খুন খারাপে শিখবে। আমি চাই না ওর জীবনটা এভাবে কাটুক। আমি অন্নপূর্ণাকে কথা দিয়েছিলাম যে আমি ওর জায়গা ছেড়ে অন্য কোথাও যাব না। তাই কিরোবাকে পাঠিয়ে দিচ্ছি আমি। ও কোনো অনাথ আশ্রমে বড় হবে, সুন্দর জীবন যাপন করবে। এরপর তাকে চেন্নাইয়ের একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। আর কিরোবা তার জীবনের এই কালো অধ্যায় ভুলে গিয়ে শান্তিতে বড় হতে থাকে। এরপর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। লিঙ্গা চেরা এবং তার লোকদের একটা গোডাউন আটকে রাখে। চেরা বলে সে লিঙ্গার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। লিঙ্গা চেরার উপর কেরোসিন ঢেলে দেয়। চেরা বলে আমাকে মেরে ফেললেও কোনো লাভ হবে না, তোমার সব শত্রুদের কাছে আমি খবর পাঠিয়ে দিয়েছি। তোমার সন্তান যে কিরোবা এই খবর আমি সব স্থানে পাঠিয়ে দিয়েছি, আর তুমি এতদিন তার পরিচয় গোপন করে লুকিয়ে রেখেছিলে। লিঙ্গা চেরার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে। এরপর সেখান থেকে চলে আসে। অন্যদিকে জনা কিরোবার সাথে দেখা করতে যায়। জনা কিরোবাকে জানায় যে লিঙ্গা চেরাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। কিরোবা বলে তাতে লাভ কি হয়েছে, তার জন্যই তো আমি আমার পরিবার হারিয়েছি। জনা বলে চেরা লিঙ্গের ওপর প্রতিশোধ নিতে ওর ওপর অ্যাটাক করেছিল। কিরোবা এখনো লিঙ্গাকে ভুল বুঝে যাচ্ছে। কিরোবা বলে তোমরা ভালো মানুষ সাজতে চাচ্ছ তাই না, কিন্তু তোমরা তো নানা ধরনের অবৈধ কাজ করো যা হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দেয়। জনা রেগে গিয়ে কিরোবাকে বলে ওঠে ওইসব কন্টেইনারে ড্রাগ সাপ্লাই হয় না, তারা শুধুমাত্র ডুপ্লিকেট অটোমোবাইলসের পার্টস বিক্রি করে। জনা বলে আমার বন্ধু শুধু জীবনে একটাই ভুল করেছিল, আর তার মাসুল তাকে আজও দিতে হচ্ছে। লিঙ্গা সবসময় দূরে থেকেও তোমার খোঁজ রাখতো। যেদিন তোমার প্রথম সন্তানের জন্ম হয় লিঙ্গা সেদিন তার জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছিল। সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতে আসতো। তুমি আমার কথা বিশ্বাস না করলেও নিজের মায়ের কথা তো বিশ্বাস করবে। তখন জনা তাকে সেই টেপ রেকর্ডারটা দেয় যেটার মধ্যে অন্নপূর্ণার ভয়েস রেকর্ড করা ছিল। অন্নপূর্ণার কথা শুনে কিরোবা কাঁদতে শুরু করে। কিরোবা তার বাবাকে মাফ করে দেয় এবং তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মার্টিন নামে লিঙ্গার এক শত্রু লিঙ্গার উপর আক্রমণ করার জন্য তার বাড়িতে গুন্ডা পাঠায়। লিঙ্গা তখন খেতে বসেছিল। পান্থাম লিঙ্গাকে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু লিঙ্গা কোথাও যেতে রাজি হয় না।
তাই পান্থাম বলে সেও তাহলে পালাবে না। এরপর লিঙ্গা সিসিটিভি ফুটেজে লোকগুলোকে আসতে দেখে পান্থামকে নিয়ে ঘরের মধ্যে একটা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করতে বলে। পান্থা বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, আগে নিজে ঢোকো, এরপর আমি যাব। কোনো পথ না পেয়ে তারা দুজনে মিলে সুড়ঙ্গের মধ্যে নামে। পান্থাম কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ পেছনে ফিরে দেখতে পায় লিঙ্গা সেখানে নেই। পান্থাম সুড়ঙ্গের মুখের কাছে এসে দেখে লিঙ্গা বের হয়ে গিয়েছে। লিঙ্গা বলে, এত বছর ধরে আমাকে চেনো, এভাবে কাপুরুষের মতো পালিয়ে যাওয়ার মানুষ তো আমি নই। এই বলে লিঙ্গা সুড়ঙ্গের দরজা আটকে দেয়। এরপর নতুন একটা কোট পরে রেডি হয়ে যায়, তার চেম্বারে বসে থাকে। মার্টিনের গুন্ডারা আসলে তাদের সবার সাথে একাই লড়াই করে। অন্যদিকে জনা পান্থামকে ফোন করে জানায় সে লিঙ্গাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিরোবা এবং তার ছেলেকে নিয়ে আসছে। পান্থাম জানায় লিঙ্গার ওপর মার্টিনেজের লোকেরা অ্যাটাক করেছে, তারা যেন তাড়াতাড়ি আসে। পান্থাম সুড়ঙ্গের পথ ধরে বাবার থেকে বের হয়, কিন্তু ততক্ষণে মার্টিনের লোকেরা লিঙ্গাকে মেরে ফেলেছে। লিঙ্গা শেষ পর্যন্ত লড়াই করেও বাঁচতে পারেনি। জনা এবং কিরোবাও চলে আসে। লিঙ্গার এরকম মৃত্যু দেখে সবাই কাঁদতে থাকে। আশেপাশের সব মানুষ বাড়ির বাইরে জড়ো হয়। তারা কিরোবাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সবাই কিরোবাকে লিঙ্গার জায়গায় থাকতে বলে। সবাই তাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু কিরোবা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মার্টিনের লোকজন লিঙ্গার মৃত্যুর খবর শুনে উল্লাস করছিল। তারা লিঙ্গার সব ট্রাক দখল করে নিয়েছিল। তখন জনা তাদেরকে মারতে সেখানে আসে। জনার সাথে তাদেরও মারামারি হয়। জনা যখন নিচে পড়ে যায় তখন পান্থাম কিরোবাকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিরোবা তার বাবার ড্রেস পরেছিল। কিরোবাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মার্টিনের লোক কিরোবাকে মারতে চায়, কিন্তু কিরোবা তার সাথে মার্কেটের সব মানুষদের নিয়ে এসেছে। তারা যে যা পেরেছে তাই নিয়ে মার্টিনের উপর ঝাঁপিয়ে পড়েছে। এরপর তাদেরকে মেরে ফেলেছে। জনা কিরোবাকে দেখে খুশি হয়ে যায়। সে কিরোবাকে লিঙ্গার জায়গায় কাজ করতে বলে, কিন্তু কিরোবা এসবের মধ্যে নিজেকে জড়াতে চায় না। সে যাতে এসবের মধ্যে না জড়ায় সেই জন্য তার বাবা তাকে দূরে পাঠিয়েছিল। কিরোবার বাকিদেরও এই অন্ধকার জগৎ থেকে বের করে আনতে চায়। তাই সে সবকিছু শেষ করার জন্য ট্রাকগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর কিরোবা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আবারও তার সেলসম্যানের কাজ শুরু করে, আর জনা এবং পান্থাম ছায়ার মতো তার সাথে থাকে। আর এখানেই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। গাইস, কেমন লাগলো মুভির কাহিনী তা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।